বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাইকে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে, অকুতোভয়ী জুলাই যোদ্ধা যারা এখনও আহত অবস্থায় রয়েছে, তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত এই রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথি পেয়েছি, যিনি 1971 সালে এই বাংলাদেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, যিনি এখনও বলেন যে 27 বছর বয়সে একটা যুদ্ধ করেছি, 82 বছর বয়সে প্রয়োজনে আরেকটা যুদ্ধ করব, সেটার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং আইন অজ্ঞনের পরিচিত মুখ ব্যারিস্টার কায়সার কামাল চৌধুরী। আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, এবং যার পরিচয় শুধু বিরোধী দলীয় নেতা নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান। আমাদের আরও উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যার পরিচয় শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, উনিও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতৃত্ব, যিনি দীর্ঘদিন গুম হয়েছিলেন, নির্যাতিত ছিলেন, জনাব সালাউদ্দিন আহমেদ। এবং আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতীয় সংসদের সম্মানিত চিফ হুইপ, সংসদ বিষয়ে যার নখদর্পণে সব কিছু, আমাদের সম্মানিত চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি, এবং উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, এবং আজকের এই প্রতিযোগিতায় যে সকল শিশু কিশোর অংশগ্রহণ করেছেন, যাদের অভিভাবকরা উপস্থিত রয়েছেন, সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী। আজকে আমরা এক ঐতিহাসিক দিন আমাদের জাতীয় জীবনে, বিশেষত আমরা যারা এই গণ অভ্যুত্থান প্রত্যক্ষ করেছি, অংশগ্রহণ করেছি। জুলাই গণ অভ্যুত্থান তাদের জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটি না, আমি বলবো সেরা মুহূর্ত। হয়তো এরকম আর কোনো মুহূর্ত আমাদের জীবনে আসবে না। তো আজকে আমরা সকলে একসাথে স্মরণ করতে পারছি এই সংসদ সচিবালয়ে, জাতীয় সংসদে। এটা আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়, কারণ 2 বছর আগে এই সংসদে শাহবাগ থেকে 2024-এর 5ই আগস্ট আমরা এসেছিলাম ছাত্র জনতার মিছিল নিয়ে এই সংসদকে মুক্ত করতে, ফ্যাসিবাদ মুক্ত করতে, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে। এবং এই গণ অভ্যুত্থানকে আমরা শহীদদের জন্য, আহতদের লক্ষ্যে আমরা ঘোষণা করেছিলাম যে তাদের এই গণ অভ্যুত্থানের সকল কৃতিত্ব জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের এবং আহত যোদ্ধাদের। আজকের দিনে আমি আরও স্মরণ করি আমাদের বাংলাদেশের জাতীয় ইতিহাসের বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। ওনাকেও শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করছি। এবং আমি এর আগেও বিভিন্ন বক্তব্যে বলেছি যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের বিগত সকল গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, আমাদের উপনিবেশ বিরোধী আন্দোলন, সব কিছু গণ আন্দোলনের
ধারাবাহিকতাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ এই জাতি, এই ভূখণ্ডের মানুষ বারবার জীবন দিয়েছে, রুখে দাঁড়িয়েছে স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য। বিগত 16 বছরে বাংলাদেশে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময়, যেখানে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল, দুর্নীতি, লুটপাট, গুম খুন, কী না অভিজ্ঞতা, কী না প্রত্যক্ষ করেছে এই দেশের জনগণ। জুলাই গণ অভ্যুত্থান ছিল সে আমাদের প্রতিরোধের মুহূর্ত, যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে। আমরা তখন জিজ্ঞাসা করি নাই কার রাজনৈতিক পরিচয় কী, কে কোন দল থেকে এসেছে, কে নারী, কে পুরুষ, কে ছাত্র, কে শ্রমিক, দেশে কিংবা দেশের বাহিরে। এই গণ অভ্যুত্থানে সবাই সমানভাবে অংশ নিয়েছে। আমাদের সাংবাদিক ভাই বোন থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, এমনকি শেষের দিকে আমাদের সেনাবাহিনীর অফিসার, সৈনিকরাও এই আন্দোলনে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে, এই গণ অভ্যুত্থানকে সংগঠিত করতে সহায়তা করেছে। ফলে আজকের এই দিনটাকে আমরা জাতীয়ভাবে উদযাপন করতে পারছি, ব্যক্তিগতভাবে উদযাপন করতে পারছি, রাজনৈতিকভাবে উদযাপন করতে পারছি। এবং এই ঐক্য একটা বার্তা দেয় যে ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি, যেটা রূপকার, যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে, যেটার জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। এবং ফ্যাসিবাদের বিচার, যারা গুম করেছে, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার নিষ্পন্ন করা, সংস্কার বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা এই গণ অভ্যুত্থান দিবস এবং শহীদদেরকে তাদের যে ঋণ, সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই, যারা ভালো করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই শিশু কিশোররাই। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে নবজাতকের কাছে তিনি প্রতিজ্ঞা করছেন যে বিশ্বকে বাসযোগ্য করে যাবেন। আমাদেরও সে দায়িত্ব। আমরা তরুণ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন এই শিশু কিশোরদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা, বাংলাদেশের নেতৃত্ব হিসেবে গড়ে তোলা, যথাযথ নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা, এটা আমাদের সকলেরই দায়িত্ব। এই শিশু কিশোররাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করবে। এবং জুলাই গণ অভ্যুত্থান আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ধরনের আয়োজনকে এই জন্য আমি স্বাগত জানাচ্ছি এবং সংসদ সচিবালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান যেহেতু আমাদের একটা জাতীয় দিবস, আমরা জাতীয়ভাবে এটা পালন করছি। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক পক্ষগুলা এক হতে পারে না, একসাথে উদযাপন করতে পারে না। আমাদের এটা একত্রে উদযাপন করা উচিত, বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, মহামান্য রাষ্ট্রপতি আছেন, আজকেও কিছু বিবৃতিকর ঘটনা ঘটেছে, মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটেছেন, সেটার জন্য আমরা সবাই বিব্রত। এবং সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা এরকম বিভাজন দেখেছি। তো এটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। আমরা জাতীয় অনুষ্ঠানে আশা করব যে সার্বজনীনভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হবে, সার্বজনীন বক্তব্য, সার্বজনীন ইতিহাস সেখানে উপস্থাপন করা হবে, যাতে আমরা সকলেই সেটাকে সমানভাবে অংশীদারিত্ব অনুভব করতে পারি। এবং দিন শেষে তো এই জুলাই গণ অভ্যুত্থান জনগণের, সেই জনগণের কৃতিত্ব যাতে জনগণকে আমরা ফিরিয়ে দিতে পারি। কিন্তু যদি এই ধরনের জাতীয় দিবসে দলীয় বক্তব্য, দলীয় ইতিহাস প্রচার, দলীয় ন্যারেটিভ প্রচার করা হয়, সেখানে বিরোধী দলের বা ভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে। ফলে আমরা আশা করব যে যেই বাংলাদেশ আমরা গণ অভ্যুত্থানের পরে পেয়েছি,
আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা পরিবর্তন আনব, যাতে আমরা জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং এটার যে স্পিরিট, যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে উদযাপন করব। আমাদের রাজনৈতিক মত থাকবে, ভিন্ন মত থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু জাতীয় প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি যেখানে উপস্থিত থাকবেন সেখানে আমরা সার্বজনীনভাবে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয়ভাবে আমাদের জাতীয় ইতিহাস চর্চা করতে চাই, জাতীয় দিবসগুলোকে আমরা উদযাপন করতে চাই। আমি পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষত প্রধান অতিথি এবং মাননীয় সভাপতিকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে সকল কোমলমতি শিশু কিশোররা অংশগ্রহণ করেছেন, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ তোমরা এই দেশটাকে গড়ে তুলবে যেভাবে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এই দেশকে যুগের পর যুগ, বছরের পর বছর রক্ষা করে গিয়েছে, লড়াই করে গিয়েছে। তোমরাও ইনশাআল্লাহ সেই একইভাবে একই উদ্যমে এই দেশকে নেতৃত্ব দেবে, বিশ্বের বুকে তুলে ধরবে। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। সুধীবৃন্দ, এবারে বক্তব্য প্রদানের জন্য মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার জনাব ব্যারিস্টার কাশের কামাল এমপি, মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব শফিউর রহমান এমপি, জনাব আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এমপি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মাননীয় হুইপবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছোট ছোট কিশোরীরা যারা আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে, এবং সমবেদনা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা আহত হয়েছেন এবং এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে লড়াই করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে যিনি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, তাকে স্মরণ করছি আজকের এই দিনে। প্রিয় সুধীবৃন্দ, জুলাই যুদ্ধের ব্যাপারে আজকে দ্বিতীয় বর্ষিকী আমরা পালন করছি। এখানে জুলাই একটি অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন যে এই জুলাইয়ে সবচেয়ে বেশি অবদান যাদের, তারা হলো এই দেশের জনগণ। এই দেশের জনগণের ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ প্রচেষ্টায় জুলাই অভ্যুত্থান সম্পন্ন হয়েছে এবং আমরা আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করতে পেরেছি, আমাদের গণতন্ত্রকে আমরা পুনর্জীবিত করার সুযোগ পেয়েছি। আমরা বলি, আমাদের নেতা বলেন যে 1971 সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 24 সালে 2024-এ 5ই আগস্ট আমরা স্বাধীনতাকে সুসংহত করেছি, আমরা আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছি। তখন আমরা জুলাই যুদ্ধ করেছিলাম ঐক্যবদ্ধভাবে একটি উদ্দেশ্য নিয়ে, তাহলে একটা ফ্যাসিবাদ মাফিয়াদের বিদায়। কেন মাফিয়াদের বিদায় করব? এই দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই দেশে গণমানুষের কথা বলার অধিকার ছিল না, এই দেশের সকল সম্পদে তাদের কক্ষিগত করেছিল, এই দেশের সকল মানুষের বাক স্বাধীনতা ধ্বংস করেছিল,
এদেশে মানুষের সকল মৌলিক অধিকার ধ্বংস করেছিল। হিটলারের একটা বিখ্যাত উক্তি আপনাদের বলতে চাই। হিটলার বলেছিল এক সময়, মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে রাখো, তিনি বেঁচে আছেন সেটাই যেন তিনি মনে করেন তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমরা সেরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম। মানুষ স্বাভাবিকভাবে ফোনে কথা বলতে পারত না, মানুষের চলাফেরার স্বাধীনতা ছিল না, গুম হয়েছিল এই দেশে মানুষ, খুন হয়েছিল এই দেশে মানুষ, আয়নাঘরে গিয়েছিল এই দেশে মানুষ, জেল জুলুম নির্যাতনের কোনো সীমা ছিল না, বাড়িতে ঘুমাতে পারত না। 17টি বছর ধরে বিএনপি রাস্তায় আন্দোলন করেছে। আন্দোলন করার ফসল হিসেবে একটা পর্যায়ে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা ফুঁসে উঠেছি। সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হওয়ার ফলশ্রুতিতে মাফিয়া সরকারের বিদায় হয়েছে। সেখানে আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকাও অত্যন্ত প্রবল ছিল এবং শক্তিশালী ভূমিকা তারা পালন করেছে। আজকে 2 বছর যেতে না যেতেই আমরা পার্লামেন্টে, গত 5 মাস হয় পার্লামেন্টের বয়স, আমরা পার্লামেন্টে 2টা সেশন পার করেছি। প্রথম সেশন রাষ্ট্রপতির ভাষণ, দ্বিতীয় সেশন ছিল আমাদের বাজেট সেশন। 2টা ভালো সেশন আমরা পার করেছি ঐক্যবদ্ধভাবে, সম্মিলিত প্রয়াসের ভিত্তিতে। প্রিয় সুধীবৃন্দ, যা না বললেই নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি পার্লামেন্টে যে মাননীয় কোনো সংসদ সদস্য সরকারি ট্যাক্স ফ্রি কোনো গাড়ি গ্রহণ করবেন না। আমরা মাননীয় সকল সদস্যবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি যে সরকারের কোনো প্লট কোনো এমপি মহোদয় নেবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সংসদে যে এই গ্যাসের তেলের দাম এবং পেট্রোলের লাইন পেট্রোল পাম্পে অনেক বড় হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রয়াস একত্রিত হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছি এবং সেটার সমাধান হয়েছে। আমরা বিশ্বাস করেছি এই 2টা সেশনে যে আমরা সবে ঐক্যবদ্ধ থাকলে এই দেশের সমস্যার সমাধান করা সম্ভব। এবং যে কারণে বিরোধী দলের নেতা তিনি বারবার বলেছেন এদেশে গণতন্ত্রের মুখ খুব বেশি সময় পায় না, সুযোগ পায় না। আমরা প্রকৃত অর্থে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং একটা ঐক্যবদ্ধ জায়গা হবে। আমরা সকল সমস্যাকে নিয়ে আসবো পার্লামেন্টে, আমরা সমাধান করবো সেখানে পার্লামেন্টে, এবং সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। তার জন্য আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এই পার্লামেন্টে তার যাত্রা শুরু হবে। আমি অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলছি, আমরা অত্যন্ত একটা টার্বুলেন্ট টাইম পার করেছি। আমরা যখন সরকারে বসি তখন মিডল ইস্ট ক্রাইসিস, একটা যুদ্ধ, সেই যুদ্ধে তেলের দাম বেড়ে গেছে এবং আমরা কোনো একটা বক্তৃতা, আমি মাননীয় বিরোধী দলের নেতার একটা বক্তৃতা বলি, এইটা বিএনপির সৃষ্টি করা ক্রাইসিস নয়। এই লাইনটা তিনি পার্লামেন্টে বলেছিলেন যে তেলের ক্রাইসিসটা আমরা সৃষ্টি করিনি। এই যে করি নাই এবং এই যে উনি সংবেদনশীল মন দিয়ে বিষয়টা বুঝতে পেরে সমস্যার সমাধানে নিয়ে গিয়ে এসছেন, আমরা মনে করি আগামী পথ আমরা সেভাবেই চলতে চাই। আমরা বাইরে অনেক কথা বলি, এই 2 বছরের মধ্যে আমরা বাইরে এই কথা বলার কথা ছিল না, আমরা এই কথা বাইরে বলবো না, বলার কথা ছিল না। আজকে তারেক রহমান সাহেবের আমরা দোষ দিতে পারি। তারেক রহমান সাহেব সরে গেলে কে বসবেন ক্ষমতায়? আপনি যদি বসেন আমরা বলবো, স্বাগতম জানাবো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন। আমরা চাই কি? আমরা একটা স্মুথ ট্রানজিশন চাই। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই, আমরা গণতান্ত্রিক ভিত্তিটাকে শক্তিশালী করতে চাই। আমাদের টার্গেট কি? আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করা, সার্বভৌমত্বকে প্রোটেক্টেড করা। আমরা আমাদের এই ফাঁসির মঞ্চের ফসল, আমরা জেল জুলুমের ফসল, গুমের ফসল, আয়নাঘরের ফসল। আমরা যারা গুম হয়েছে এবং মৃত্যুর শিকার হয়েছে, যারা একজন নাগরিককে দেখেছি 1310 জন মানুষকে হত্যা করেছে, এই হত্যা তারা হয়েছে এই দেশে, এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের ফসল আমরা কি অন্য কাউর ঘরে তুলে দিতে পারি? আমরা কি তা দেব? আমরা যদি ন্যায় দিতে চাই, তবে আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আমাদের মননশীলতা দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা করব কি। আমরা সকল কথাই পার্লামেন্টে বলবো, সে প্রত্যাশা করি। আবেদন জানাতে চাই আপনাদের সকলের কাছে, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যারা সরকারি দল এবং বিরোধী দল, যারা যেখানে আছেন, আমরা সমস্যাকে নিয়ে আসি পার্লামেন্টে, সমাধানও করব পার্লামেন্টে। এবং আমাদের যদি কোনো সমস্যা, যদি কোনো ক্রাইসিস তৈরি হয়, আমরা আলোচনা করব। আলোচনার দরজা আমাদের সবসময়ের জন্য খোলা থাকবে। আমরা জুলাই সনদ নিয়ে একটা সমস্যায় পড়েছি। জুলাই সনদ বা সংস্কার, আমরা বলেছি সংবিধান সংশোধন করব, কেউ বলেছেন সংস্কার করব। আমরা করব কি? অ্যাকচুয়ালি আমরা করব এইটা যেটা আমাদের দরকার, সেইটাই আমাদের দরকার। কি আমাদের দরকার? ভারতের সংবিধান তারা লিখছেন 1950 সালে, 1950 সালে সংবিধান দিয়েছেন, আর 2026 সালে এই 76 বছর বয়সে 106 বার সংবিধান সংশোধন করেছে তারা।
তারা তো নতুন করে সংবিধান লেখে নেয়। সংবিধানে একটা কমা, দাড়ি, সেমিকোলন, এটা পরিবর্তন হয় সংস্কার। একটা লাইন পরিবর্তন হয় সংস্কার। আমি জানি না এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কী। একটা লাউ, একটা কদু কিনা আমি জানি না। আমি এত বিশেষজ্ঞ নই। আমি বিশেষজ্ঞদের কাছে জানতে চাই আমরা সমস্যাটা কী, আমরা সমাধান করতে চাই। আমরা যা চাই, আমরা সংবিধানে লিখতে চাই, নতুন করে লিখতে চাই, সংবিধানে সবই ইনকর্পোরেটেড হবে এবং আমরা লিখতে চাই সংবিধানে, আমরা সেই আলোকে দেশটাকে গঠন করতে চাই। আমাদের উদ্দেশ্য একটা ভবিষ্যৎ তৈরি করা, আমাদের উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আমাদের উদ্দেশ্য নতুন জেনারেশন যারা আজকে চিত্রাঙ্কন করেছে, যারা আজকে জুলাই চেতনাকে ধারণ করবে, ৭১-এর চেতনাকে ধারণ করবে, তারা যেন একটা সুখী সমৃদ্ধশালী দেশ পায়, একটা দেশ পায় যেখানে তারা বসবাস করতে পারে, একটা দেশ পায় স্বাধীন দেশ, একটা দেশ পায় যেখানে সার্বভৌমত্ব থাকবে, স্বাধীনতা থাকবে। সেই দেশটা আমরা দিয়ে দিতে চাই তাদের হাতে। আমরা সেই প্রত্যাশা করে আমি আমার সুধীবৃন্দ যারা আছেন, আমাদের সরকার দলীয়, বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দের কাছে আমি বিনয়ের সাথে আরেকবার অনুরোধ করতে চাই, আসুন সকল সমস্যাই আমরা সমাধান করবো পার্লামেন্টে, বাইরে কথা বলে নয়। আমরা বাইরে যদি কেউ কথা বলি, আমরা কারা কার বুকে করি। আজকে একটা পিন নষ্ট যদি হয়, এই দেশের সম্পদ নষ্ট হবে। আমরা যদি কারো বিরুদ্ধে আমরা যদি একটা আঁচড় দেই কারো বিরুদ্ধে, সেটা আমি আমার গায়ে আঁচড় দেবো। আমরা সেটা দিতে পারি কিনা, সেই চিন্তা চেতনা, সেই জ্ঞান বুদ্ধি আমরা নিজেরাই খাটাবো। এই দেশ আমাদের, এই দেশকে আমরা গর্ব। যারা এই দেশ ধ্বংস করতে চেয়েছে, এই দেশ স্বাধীনতাকে লুণ্ঠন করতে চেয়েছে, স্বাধীনতা একজনের পায়ের নিচে দিতে চেয়েছে, আমরা তো সেই লোক না। আমরা যদি ওই লোকই হই যে দেশটাকে বাঁচাতে চাই, আসুন আমরা একত্রিত হই। সে আহ্বান রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপিকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2026-এর আজকের এই ঐতিহাসিক দিবসে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার জনাব ব্যারিস্টার কাউসার কামাল এমপি, মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, মঞ্চে বসা বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এমপি, চিফ হুইপ জনাব নুরুল ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং যাদের নিয়ে আজকের এই আয়োজন, সেই প্রতিযোগী শিশু কিশোরবৃন্দ, আমি জানি না তাদের অভিভাবকরাও সেখানে থাকতে পারেন, সেই সমস্ত সম্মানিত অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী এবং গণমাধ্যমের সম্মানিত কর্মীবৃন্দ, আজকের এই মহান দিনে আমি আমার নিজের পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। গভীর শ্রদ্ধায়, দায় এবং ভালোবাসায় স্মরণ করছি 2008 সালের 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত
ফেসিবাদী শাসকদের হাতে এবং শাসন ক্ষমতায় আসার আগেই যে নারকীয় হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, সেই হত্যাকাণ্ডের শিকার হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের সকলকে এবং বিশেষভাবে জুলাই আন্দোলনের মহান শহীদদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। পুরা এই সময়টা জুড়ে ফেসিবাদের নির্যাতন নিগ্রহের শিকার হয়ে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সমস্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি যাদের আপনজন গুম হয়ে এখনও আর ফিরে আসেননি। গুমের শিকার যে সমস্ত ব্যক্তিবর্গ আয়নাগর থেকে ফিরে এসেছেন তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। জুলাই যুদ্ধে যারাই অংশগ্রহণ করেছেন, 10 মাসের শিশু থেকে 90 বৎসরের বৃদ্ধ, তাদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা এ কারণেই যে আমরা ফেসিবাদী আমলে মূলত বিরোধী দলের নেতাকর্মীরা ছিলাম বিশেষভাবে নির্যাতিত, তবে এদের হাত থেকে কেউই রেহাই পায়নি। এদেশের আলিম উলামা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, কেউই এদের জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। কাজেই গোটা জালিমি জাতিটাই একটা মজলুম জাতিতে পরিণত হয়েছিল। এই জালিমরা তাদের পাওনা বুঝে নিয়ে 24 সালের এই দিনটিতে বিদায় নিয়েছিল। সবাই আশা করে বসে আছে, ফেসিবাদীরা বিদায় নিয়েছে, আর যেন ফেসিবাদ প্রিয় দেশটাতে ফিরে না আসে। সামাজিক অর্থনৈতিক বৈষম্য যেন আর কোথাও তৈরি না হয়, সব জায়গায় যেন সুশাসন কায়েম হয়। আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন তার জীবনের নিরাপত্তাটুকু খুঁজে পায়। নারীরা যেন কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জায়গায় বিশেষভাবে তাদের সম্মান এবং জীবনের নিরাপত্তা লাভ করেন। শ্রমিকরা তাদের কাজের যেন ন্যায্য পাওনাটা পায়, মজুরিটা পায়। প্রবাসীরা যেন আমাদের কাছে সম্মানিত হয়, আমরা যেন তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি। মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থান বিপ্লব সংগ্রামে দেশের ভিতর থেকে আমরা যেমন লড়াই করেছি, সারা বিশ্বে যে সমস্ত প্রবাসী নিবাসী বাংলাদেশিরা আছেন তারাও আমাদের সাথে সমান তালে লড়াই করেছেন। আমরা যেমন এই লড়াই করতে গিয়ে জেলে গিয়েছি, তারাও কিন্তু জেলে গিয়েছেন। আমাদেরকে যেমন অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকেও শাস্তি দিয়ে বিদেশের মাটিতে বিদেশি কারাগারে পুরে রাখা হয়েছিল। কাজেই কারো অবদান কম নয়, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই সকলের প্রত্যাশার জায়গা একটাই, যে আর যেন ফেসিবাদ বাংলাদেশে ফিরে না আসে। গণতান্ত্রিক কাঠামো যেন স্থিতিশীল হয় এবং মজবুত ভিত্তি পায়। কিন্তু দুঃখের সাথে স্বীকার করতেই হচ্ছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সংসদ এখনও জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি। অল্প কিছু পরিবর্তন ছাড়া পুরাতন বন্দোবস্ত আঁকড়ে ধরেই এই সমাজ এখনো এগিয়ে যাচ্ছে। এর যদি ব্যাপক ভিত্তিক সংস্কার এবং পরিবর্তন না আসে, তাহলে জনগণের এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা পূরণ হবে না, এটা অধরা থেকে যাবে। এখানে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন। মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরও ভালো হতো, তিনিও সেই কথাগুলো নিজের কানে সরাসরি শুনতে পেতেন। আজকে যারা আপনজন হারিয়েছে তারা কি চায়, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা কি চায়, নির্বিশেষে সারা দেশবাসীটা কি চায়। একটা পরিবর্তন সবাই আশা করে। সেই পরিবর্তনটা ছোটোখাটো নয়, বড় মাপের পরিবর্তন। বড় মাপের পরিবর্তন করতে হলে অবশ্যই সবাইকে মনটা বড় করতে হবে। পরিবর্তন পদ্ধতিগত আসার আগে মনোজগতের পরিবর্তন লাগবে। পুরানা ধাঁচের ধারণা অন্তরে রেখে এ দেশকে পরিবর্তন করা অসম্ভব, এটা হবে না।
আমরা আর চাই না শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি হোক। এটাও চাই না আমাদের সন্তানরা লেখাপড়া করবে, হঠাৎ করে দেখবে বাহির থেকে কিছু লোক এসে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কলেজের ভিতরে এসে পরিবেশ অশান্ত করে ফেলেছে। আমরা এটা চাই না। শিক্ষাঙ্গন হবে শিক্ষার্থীদের, শিক্ষাঙ্গন হবে শিক্ষকদের, শিক্ষাঙ্গন হবে ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের, এর বাইরে শিক্ষাঙ্গন কারো হবে না। ঠিক অনুরূপভাবে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমির দখল থাকবে জনগণের, অন্য কারো হবে না। অবৈধ চাঁদা এবং দুর্নীতিমুক্ত সমাজ আমরা গড়তে পারিনি। আমি মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন 4-5টি মাস আমরা অতিক্রম করে এসেছি, আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারিনি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। এটি শুভ লক্ষণ, বাস্তবতাকে উপলব্ধি করা। এজন্যই আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। রোগের ডায়াগনোসিস হলে তার চিকিৎসা সহজ, কিন্তু ডায়াগনোসিস যদি না হয় তাহলে ওই রোগের সঠিক চিকিৎসা করা সম্ভব নয়। আমি সরকারি দলকে বলবো, দায়িত্ব আপনাদের বেশি, আমরাও দায়িত্বমুক্ত নই। নীতি পলিসি আপনারা ঠিক করবেন, তবে সংসদকে তার কেন্দ্রবিন্দু হিসাবে রাখবেন। তারপরে যাই ঠিক করা হবে কথা এবং কাজের মিল রেখে যেন সব কিছু বাস্তবায়ন হয়। যদি বাস্তবায়ন হয় তাহলে আজকের রচনা প্রতিযোগিতা বলেন, চিত্রাঙ্কন বলেন, দেশব্যাপী আয়োজন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বলেন, সবগুলা সার্থকতা খুঁজে পাবে। আর যদি আগের ব্যবস্থায় এই দেশ চলে তাহলে কার্যত সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা ব্যর্থতা চাই না, আমরা হারতে চাই না, আমরা সম্মিলিতভাবে জিততে চাই। এই বিজয়ের বাংলাদেশে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করার আছে আমরা করে যাব ইনশাআল্লাহ। মৌলিক জায়গার সংস্কারগুলো করতেই হবে। ওই সংস্কার না করলে এ সমাজ বদলাবে না। আজকে যারা সরকারি দল, চিরকাল তারা সরকারি দলে থাকবেন না। এটাই গণতন্ত্রের কথা, এটাই গণতন্ত্রের গ্রামার। এ ব্যাকরণ মেনেই চলতে হবে সবাইকে। এমনকি আমি সংসদে বলেছিলাম, আজকে যারা সরকারি দল, বিরোধী দল, এমনও কোনো সংসদ বাংলাদেশে গঠিত হতে পারে এই দুই দলের কেউ এই সংসদে থাকবেন না। এখন যে বাস্তবতা আমরা দেখছি, এক সময়ের সরকারি দল, বিরোধী দল এখন এই সংসদে নেই। দেশ থাকবে, সংসদ থাকবে, সমাজ থাকবে। সেই দেশ, সংসদ এবং সমাজের জন্য চিন্তা করে যদি নীতি পলিসি ঠিক করা হয় তাহলে আমরা আমাদের দায়িত্ব পালনে সফল হব। আর দলের মুখের দিকে খেয়াল রেখে, দলের স্বার্থ বিবেচনায় নিয়ে যদি দেশ পরিচালনার চেষ্টা সরকারি দল করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আবার তারা ব্যর্থ হবেন। এবং এর খেসারত শুধু সরকারি দল দিবে না, এর খেসারত গোটা জাতিকে দিতে হবে। আমরা আর কোনো ক্ষতি স্বীকার করতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক দেখতে চাই না, আর কেউ অন্ধপঙ্গু হোক এটা আর শুনতে চাই না। আমরা একটা নির্ভেজাল, একটা স্থিতিশীল, একটা সম্মানের মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ চাই। আজকে আমাকে এখানে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে। আসলে নিজের ঘরে নিজেই অতিথি। আমরা সংসদের অংশ, সদস্য, তারপরেও আয়োজকরা এই সম্মানটুকু দিয়েছেন। এই জন্যে সার্বিক আয়োজন আর আমাকে এই সম্মান দেওয়ার জন্যে আমি আরেকবার তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যে কথাটা রাজনীতিতে সবসময় বলে আসছি সবাই, ওই কথাটাই আবার আমি স্মরণ করে দিয়ে বলি যে আসুন প্রতিজ্ঞা করি, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। আমরা পরিচয় দিতে পারছি না, আমাদের কথা কাজে মিল হচ্ছে না, এই জায়গায় মিল আনতেই হবে। এই জায়গায় যতদিন গরমিল থাকবে এই বাংলাদেশ আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে না। সবাইকে ধন্যবাদ। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে একান্ত শুভেচ্ছা, আর যারা বিজয়ী হয়ে আজকে পুরস্কার গ্রহণ করবে তাদেরকে অত্যন্ত আবেগ ভরা অভিনন্দন। তোমাদের হাতে আগামীর বাংলাদেশ, তোমরা তৈরি হও। আমরা ব্যর্থ হলে তোমরা যেন ব্যর্থ না হও। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত সুধী, এখন বক্তব্য প্রদানের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বক্তব্য আমি দেব না, কারণ সময় যা আছে মহামান্য রাষ্ট্রপতির জন্য সময় থাকবে না। আমরা জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষের বিজয় দিবস পালন করছি। আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। মনোজগতের পরিবর্তনের কথা বলেছেন মহামান্য রাষ্ট্রপতি, আজকে এখানে আছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার আছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা আছেন। এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচারটা বাদ দিলে সবাই এখানে, এই জুডিশিয়ারি বাদ দিলে সবাই এখানে আছে। মনোজগতের পরিবর্তনের কথা মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, ওইটাই আসল কথা। সংস্কার মনোজগতে দরকার, তাহলে তন্নির এই চেহারা আমাদের দেখতে হবে না ভবিষ্যতে। আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামতের কথা বলেছি, সংস্কারের কথা আপনারা বলছেন। সংস্কার মেরামত যাই বলুন, সেই সংস্কার মেরামতটা আসতে হবে গোড়ায়, সুপ্রিম লর মধ্যে, কনস্টিটিউশনে। আসুন সেখানে আলোচনা করি। আমরা কি কি ধারণ করতে চাই? জুলাই জাতীয় সনদকে 100% আমরা বাস্তবায়ন করতে চাই। এর বাইরেও আর কি কি করতে চাই জনপ্রত্যাশা এবং জাতির প্রত্যাশা অনুযায়ী, সেখানেই আমরা সব ধারণ করি। আমরা এগিয়ে যাব। আমরা যেই কারণে জুলাই গণ অভ্যুত্থান এনেছি, সংগঠিত হয়েছে, আজকে আরেক বক্তৃতায় বলেছি, নিউটনের আপেলের মতো সেটা কখনো অটোমেটিক ফল ডাউন হয় না, তাকে পেড়ে নিতে হয়। সেই গণ অভ্যুত্থানকে সফল করেছে আমাদের এই তরুণরা, আমাদের প্রিয় নাহিদ, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আমি তার মধ্যে আমার নিজেকে দেখি, আমার সেই যৌবনের নিজেকে। আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা জুলাইয়ের কৃতিত্বকে যেন কেউ কেড়ে না নিয়ে যাই। আমরা যেন সবাই আরাধনা করি জুলাইয়ের প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য। কৃতিত্বকে আর চেতনাকে যেন আমরা চিন্তায় না করি, এটার কোনো প্রয়োজন নেই। জুলাই অভ্যুত্থানে দেশের সকল মানুষ চেয়েছিল, যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, অজস্র রক্তদান করেছে, অশ্রুজল দিয়েছে, তাদের সবারই এই জুলাই। আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দু চোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কাড়াকাড়ি না করি। আর যদি আমরা তা করি, তাহলে 71-এর চেতনা ব্যবসায়ীদের মতো আমাদের পরিণতি হবে। যারা দিল্লিতে যে বসে আছে, তারা এখনও হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে আসবে বলে এবং বাংলাদেশে রাজনীতি করবে বলে, কিন্তু না, আজকে আমরা এখানে বাহাজ করব, সংসদে বাহাজ করব। সোয়াল যদি আওয়ামী লীগের হয়, তখন আমরা সবাই এক, এই জাতি এক, ঐক্যবদ্ধ। ফেসিবাদের কখনো প্রত্যাবর্তন হতে পারবে না এই দেশে, ফেসিবাদের কখনো উত্থান হবে না এই দেশে। যদি ফেসিবাদের উত্থান হয়, আমরা এই সংসদে কেউ থাকতে পারবো না, এই বাংলাদেশে কেউ বসবাস করতে পারবো না। তারা গতবার যেই ভুল করেছে বলে মনে করে যে সবাইকে নিঃশেষ করে দিতে পারেনি। যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই, ফেসিবাদের প্রত্যাবর্তনকে ঠেকাতে হবে, এবং তা যদি করতে হয় আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সহনশীল হতে হবে। সড়কে যেন আমরা অসহনশীল না হয়ে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা অসহনশীল আচরণ না করি। আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের ভুল থাকবে, সরকারের ভুল থাকবে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, আমরা সেই ভুল সংশোধন করব। এটাই হচ্ছে গণতান্ত্রিক ভাষ্য। আমরা চাই আপনারা আসুন, আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রের সুপ্রিম লটা আগে ঠিক করি, গণতান্ত্রিক কাঠামোটা আমরা ঠিক করি। আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে, কিন্তু সেই সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে বর্তমান সংবিধানের ভিত্তিতে, যাতে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। কিন্তু আমরা ওই সংস্কার চাই যেন জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিবে দলের বাইরে। সেই সংস্কার তো আমরা নিয়ে আসবো। আপনারা আসুন। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবেন না, যত মেয়াদেই হোক, যতবারই হোক, 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশনে দিয়েছি। আমরা সেই সংস্কার আনবো, রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে, সংশোধন হবে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামত হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবো। এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের উত্থান হবে না, এইটাই আমরা চাই। আজকের এই দিনে আমি বেশি বক্তব্য দেব না, বক্তব্য দেয়া আমার দোষ। আমি বেশি বক্তব্য আজকে দেব না। আমরা আগে যদি যেতে চাই, তাহলে আমরা যেন পরস্পরকে পিছে না টেনে ধরি। আমরা যদি গণতন্ত্রকে চাই, তাহলে গণতান্ত্রিক চর্চা যেন আমরা করি।
আমাদের মধ্যে সহনশীলতা আসতে হবে, আমাদের অধৈর্য হলে হবে না। সুতরাং প্রতি পরতে পরতে আমাদের গণতান্ত্রিক চর্চা করতে হবে, সাংবিধানিক সংস্কার আমরা আনবো সবাই মিলেমিশে, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এমন একটা গঠনতন্ত্র আমরা করব, সংবিধান করব, যে সংবিধানের ভিত্তিতে দেশ অনেক দিন চলবে, স্বৈরাচারের কোনো দিন আর এখানে উন্মেষ হবে না, উৎপত্তি হবে না, কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। আমাদের প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে। এই নীতিতে আমরা এক থাকি, আমাদের সবার আগে বাংলাদেশ, এই নীতিতে এক থাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুধী মণ্ডলী, এবারে সভাপতির বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় বিশেষ অতিথি সংসদের বিরোধী দলীয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সরকারি দলের চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, অভ্যাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধাভরে স্মরণ করছি 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের শহীদদেরকে, সেই সাথে সমবেদনা জ্ঞাপন করছি এখনও যারা আহত অবস্থায় আছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী যারা আত্মহুতি দিয়ে 24-এর ছাত্রগণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিলেন। সেই সাথে আমি স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমৃত্যু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়েছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জাতীয় জীবনে 1971 সনের 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর যেমন গর্ব এবং বিজয়ের, ঠিক তেমনিভাবে 5ই আগস্ট 2024 দিনটিও আমাদের জাতীয় জীবনের জন্য গর্ব এবং বিজয়ের। আমরা 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর পেয়েছিলাম পাক হানাদার বাহিনীরকে পরাভূত করে। 5ই আগস্ট আমরা পেয়েছি দেশীয় হানাদার বাহিনী এবং ফ্যাসিস্টকে পরাভূত করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা কখনোই ধারাবাহিকভাবে গণতন্ত্র পাইনি, অর্থাৎ স্বাধীনতার প্রকৃত স্বাদ থেকে এদেশের মানুষ বঞ্চিত হয়ে আসছে। বারবার আমরা হোঁচট খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রক্তস্নাত নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আর নতুনভাবে হোঁচট খেতে চাই না, আমরা আর বাধাপ্রাপ্ত হতে চাই না। সেই জন্য আমি আজকে বলবো, আমাদের সকলের ধৈর্য, সহনশীলতা এবং পরিচালিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা অবশ্যম্ভাবী। আমরা শপথ নিব যেন সাম্য, মানবিক মর্যাদা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে শুধু এটুকুই বলবো, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। এইবার সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার, যে বাংলাদেশের জন্য 71-এ আমার মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য 90-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছিল, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে আমার ছাত্র জনতা রক্ত দিয়েছিল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আবারও মাননীয় প্রধান অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি,
ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় মন্ত্রী, চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, এবারে পুরস্কার বিতরণ পর্ব। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দের সন্তান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মহামান্য রাষ্ট্রপতি। প্রথমে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করছি এবং পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। ক গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে উম্মে রাবেয়া বসরি। দ্বিতীয় স্থান অধিকার করেছে আসফিয়া ইবনাত আলো। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য। সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়, মাননীয় বিরোধী দলের নেতা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবৎ নির্বাসনে আছি। আজকে কয়েকদিন পর এই প্রিয় মুখগুলা দেখতে পেয়ে, আপনাদের মাঝে উপস্থিত হতে পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। আজকের দিন আমাদের বিজয়ের দিন। জুলাই গণ অভ্যুত্থানে বিজয়ীদের আনন্দ উৎসবের দিন। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, বাংলাদেশকে মানুষের বাসযোগ্য একটি বাসভূমিতে পরিণত করেছে। আমি সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ। চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মহান জাতীয় সংসদ, সেজন্যে এই অনুষ্ঠানে যারা শ্রম দিয়েছেন তাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাই। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি শুভেচ্ছা রইল। বর্তমান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমধর্মী সংসদ। এই সংসদ গণ অভ্যুত্থানের ফসল। এই সংসদ একটি নতুন বাংলাদেশ
সৃষ্টি করবে এই আশায় বুক বেঁধেছে বাংলাদেশের সকল মানুষ। এই সংসদের উপর অনেক দায়িত্ব। আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন বেশ কয়েকটি সংসদ দেখার। আমার মনে হয় এবারে যে এই সংসদটি গঠিত হয়েছে অতীতে যে কোনো সংসদের চাইতে গুণগত মানে অনেক উৎকৃষ্ট একটি সংসদ আমরা পেয়েছি। এই সংসদে বিশেষ করে নারী সংসদ সদস্য যারা, এরা অত্যন্ত শিক্ষিত। এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রকৌশলী সব ধরনের শিক্ষিত প্রতিনিধিরা রয়েছেন। একইভাবে জাতীয় সংসদে যারা সরাসরি নির্বাচিত হয়ে এসেছেন তারাও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। প্রকৃত জনপ্রতিনিধি এরা। অতীতে অনেকগুলো সংসদ, অনেকগুলো নির্বাচনে আমাদের জন্য বিড়ম্বনার সৃষ্টি করেছে। এই সংসদটি আমার দেখা সবচাইতে সুষ্ঠু নির্বাচনের ফসল। যে জন্যে রক্ত দিয়েছে, যে জন্য জীবন দিয়েছে জুলাই যোদ্ধারা, তাদের সে স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব প্রধানত এই সংসদের। আশা করি আমরা সবাই মিলে এই দায়িত্বটি সুচারুভাবে পালন করতে সক্ষম হব। আজকে দুপুরে একটি অনুষ্ঠানে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। এক মা তার অন্ধ ছেলেকে ধরে 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 বক্তৃতার ডায়াসে নিয়ে এসেছেন। ছেলেটি জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারিয়েছে। মা তাকে ধরে ধরে সকলের সামনে পরিচিত করিয়েছে, তাদের অভাব অভিযোগের কথা বলেছে, দুঃখ বেদনার কথা বলেছে। আমাদের এই জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি। এটাই আমাদের প্রধান দায়িত্ব। উনিশশো ৭১ মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে এই জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে। এটি একদিন দুদিনে নয়, ১৬টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করব, জাতীয় সংসদের মর্যাদা এবং কার্যকারিতা সমুন্নত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব যেখানে ক্ষমতার নয়, আইনের সুশাসনের বিজয় হবে, বিভেদের নয়, জাতীয় ঐক্যের জয় হবে, ব্যক্তি ও দলের নয়, জনগণের স্বার্থই হবে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড। সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি দান করেন, আমাদের গণতন্ত্রকে সুদৃঢ় করেন, জাতীয় সংসদের মর্যাদা সমুন্নত রাখার শক্তি দান করেন এবং জনগণের কল্যাণে সততা, প্রজ্ঞা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। সম্মানিত সুধী, এখন বিজয়ী প্রতিযোগীদের